প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার পদ থেকে ইস্তফা দেন এবং একটি মিলিটারি হেলিকপ্টার নিয়ে ভারতের দিকে আসেন। কি এমন হয়েছিল যে এই পরিস্থিতি তৈরি হলো? শুধু কি ছাত্র আন্দোলন? ছাত্র আন্দোলন যে এটা নয়, সেটা একটা দুধের শিশু বা একটি পাগলও বোঝে। আসলে বাংলাদেশে আমেরিকার দীর্ঘদিনের ষড়যন্ত্র সফল হলো। এই বাংলাদেশকে নিয়ে আমেরিকার এই ষড়যন্ত্র আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব। চলুন আন্দোলনটা গোড়ার থেকে বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে কোনো মন গড়া কাহিনী নয়, কিছু ফ্যাক্ট এবং প্রুফসের উপর ভিত্তি করে আমরা কিছু কথা বলবো। আমরা জানি বাংলাদেশে শান্তিপূর্ণভাবেই ছাত্র আন্দোলন চলছিল। ছাত্রদের দাবি ছিল চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সমস্ত রকম কোটা কমিয়ে আনা হোক। সরকার তাদের দাবি মেনেও নিয়েছিল। সুপ্রিম কোর্ট সমস্ত রকম কোটা কমিয়ে 30% থেকে 5% নিয়ে এসেছিল। প্রথম অবস্থায় এটি ছিল শান্তিপূর্ণভাবে ছাত্র আন্দোলন, যা গত 6 থেকে 8 মাস ধরেই চলছিল। আর এই ধরনের আন্দোলন বাংলাদেশে নতুন কিছু নয়। গত 6 মাস থেকেই বাংলাদেশে এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমেরিকা থেকে ডোনাল্ডকে বাংলাদেশে আসতে হয়েছিল। কিন্তু তিনি কেন এলেন এটা জানার আগে কয়েকটি বিষয় পরিষ্কার করে জেনে নিই। দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রধান শত্রু এবং প্রতিদ্বন্দ্বী হলো চীন, এবং এশিয়ার অন্যতম মহাশক্তি হলো ভারত, যা আমেরিকার খুব একটা বিশ্বাসযোগ্য বন্ধু নয়। অর্থাৎ চোখ বন্ধ করে আমেরিকা কিন্তু ভারতকে কখনোই বিশ্বাস করে না। এই দুটি পয়েন্ট যদি আমরা প্রথমেই বুঝে যাই, তাহলে সম্পূর্ণ আলোচনাটা বুঝতে কোনো অসুবিধাই হবে না। বাংলাদেশে আমেরিকা সিআইএর এজেন্ট ডোনাল্ড কেন এসেছিলেন? প্রথম কারণ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত। রিসেন্টলি চীনের সঙ্গেও শেখ হাসিনা বাংলাদেশের সম্পর্ক মজবুত করে তুলছিলেন। চীন সরকার বাংলাদেশ সরকারকে বহু বিলিয়ন ডলারের সাহায্য দিতে শুরু করেছিলেন। স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় চীন তার ইউনান প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলা ভাষা শেখানো শুরু করছিল। দীর্ঘমেয়াদী এবং বিভিন্ন দিক থেকে বাংলাদেশ চীনের সম্পর্ক মজবুত হচ্ছিল। এখন যদি জানতে চান বাংলাদেশে চীনের লক্ষ্যটা কী, বাংলাদেশে চীনের সুনির্দিষ্ট কতগুলি পরিকল্পনা ছিল। প্রথমত, চীনের গড় বয়স যেভাবে বেড়ে চলেছে, এরপরে চীনের ইন্ডাস্ট্রি সামলানোর জন্য যে প্রচুর পরিমাণে শ্রমিকের দরকার হবে, সেটা অত্যন্ত সস্তায় বাংলাদেশ থেকে পাওয়া যাবে। দ্বিতীয়ত, বাংলাদেশে প্রায় 20 কোটির উপরে মানুষ বাস করে। একটা বিশাল বাজারে মাল বিক্রি করার জন্য সেই বাজারটাকেও চীন নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। তৃতীয়ত, বাংলাদেশ এবং চীনের সম্পর্ক মজবুত হলে বঙ্গোপসাগরীয় অঞ্চলে চীন তার সামরিক উপস্থিতিকে বাড়াতে পারবে। বঙ্গোপসাগর দিয়ে চীনের সি রুটে মালাক্কাকে ব্লক করার জন্য আন্দামানে ভারত যেভাবে তাদের সামরিক ঘাঁটি তৈরি করেছে, তার পাল্টা হিসাবে বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতি চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আর এই উদ্দেশ্যগুলো সফল হলে চীন সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হবে। আর শক্তিশালী চীন আমেরিকার জন্য যে কতটা ক্ষতিকর, সেটা আমেরিকা খুব ভালোভাবে বুঝতে পারছে এবং আমরাও খুব সহজেই সেটা বুঝতে পারছি। আবার আমেরিকার ক্ষেত্রে বড় অসুবিধা হলো চীন দক্ষিণ চীন সাগরে কি কার্যকলাপ ঘটাচ্ছে তার উপর নজর রাখার জন্য আমেরিকার বড় কোনো সামরিক ঘাঁটি নেই। এখন চীনের এই কার্যকলাপগুলোর উপর নজর রাখার জন্য আমেরিকা জাপান বা তাইওয়ানে বসে দক্ষিণ চীন সাগরে কি ঘটছে তা কিন্তু লক্ষ্য করতে পারছে না। চীনের এই গতিবিধিকে লক্ষ্য রাখতে আমেরিকার হংকং দেশটির খুব দরকার ছিল। আমেরিকা হংকংয়ে গত 1 বছরে বহু প্রতিবাদ এবং আন্দোলন ঘটিয়েছে, কিন্তু সেরকমভাবে সফল হয়নি। তাই একরকমভাবে হংকং আমেরিকার হাত থেকে বেরিয়ে গেছে। আমেরিকা ভিয়েতনামের সঙ্গেও সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু আজকের দিনে ভিয়েতনাম ভারতের খুব ঘনিষ্ঠ বন্ধু। ভিডিওর প্রথমেই বলেছিলাম, ভারত কিন্তু আমেরিকার খুব একটা বিশ্বাসযোগ্য বন্ধু হয়ে ওঠেনি। অন্যদিকে মায়ানমারে একটি সামরিক সরকার চলছে, যা অত্যন্তভাবে চীনের ঘনিষ্ঠ। আর এতগুলো কারণে বঙ্গোপসাগরীয় অঞ্চলে আমেরিকা তার একটি সামরিক ঘাঁটি বা বেস তৈরি করার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। আর এই জন্যই আমেরিকা একাধিকবার হাসিনা সরকারকে প্রস্তাব দিয়েছিলেন
যে বঙ্গোপসাগরে অবস্থিত তাদের সেন্ট মার্টিন দ্বীপটি দেওয়া হোক এবং আমেরিকা সেখানে তাদের সামরিক ঘাঁটি গড়ে তুলুক। তার বদলে হাসিনা বাংলাদেশে যতদিন খুশি রাজত্ব করুক এবং তার বদলে হাসিনার পাশে আমেরিকা থাকবে, এই প্রতিশ্রুতি তারা দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে সেন্ট মার্টিন দ্বীপটি আমেরিকার হাতে তুলে দিতে কোনো দিনই রাজি হয়নি। আর এটাই কিন্তু আমেরিকার রাগ। আবার অন্যদিকে হাসিনা চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে শুরু করে। হাসিনার এই সিদ্ধান্তে আমেরিকা দুটো প্ল্যান নিয়ে এগোতে শুরু করে। প্রথম প্ল্যান, প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনাকে সরিয়ে অন্য কোনো সামরিক সরকার স্থাপন করা বা এমন একটা সরকারকে স্থাপন করা যে আমেরিকার সাপোর্টে কথা বলবে এবং আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপটি দিয়ে দেবে এবং আমেরিকা সেখানে অনায়াসেই নিজের মর্জি মতো সামরিক বেস তৈরি করবে। এবং দ্বিতীয় প্ল্যানটি হলো বাংলাদেশের কিছু অংশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে একটা নতুন দেশ গঠন করা এবং যার নামও তারা অলরেডি ভেবে রেখেছে। সেই নতুন দেশের নামটি হলো জোগাম। এই বিষয়টি নিয়ে শেখ হাসিনা অনেক আগেই বাংলাদেশের জনগণকে সতর্ক করেছিল এবং এই খ্রিস্টান দেশটির মাধ্যমেই তারা দীর্ঘদিন ধরে এই বঙ্গোপসাগরীয় অঞ্চলে একটি আমেরিকান সামরিক বেস তৈরি করা। যেহেতু এই দ্বিতীয় প্ল্যানটি আমেরিকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং এর জন্য আমেরিকাকে ভারতের বিরুদ্ধেও যেতে হতে পারে। ভারতের মতো একটি মহাশক্তির বিরুদ্ধে যাওয়াটা এতটা সহজ কাজ হবে না, এটা ভেবেই আমেরিকা তার প্রথম প্ল্যানটি নিয়ে এগোতে শুরু করে। আর তাই আমেরিকা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে তাদের সামরিক উপস্থিতিকে স্থাপন করার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে আমেরিকা পর্দার আড়ালে কৌশলগতভাবে কূটনৈতিক পদক্ষেপ শুরু করে। এই প্রেক্ষাপটে ডোনাল্ড লো বাংলাদেশে আসেন। তার পরিকল্পনা ছিল যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলতে থাকা ছাত্র আন্দোলনকে হিংসাত্মক আন্দোলনে পরিণত করা। আর এই জন্যই আমেরিকা $1 বিলিয়ন একটি প্রজেক্ট নিয়ে বাংলাদেশের মাঠে নামেন এবং ডোনাল্ড লো বাংলাদেশে শেখ হাসিনার বিরোধী দুটি দল বিএনপি এবং জামায়াতে ইসলামকে ব্যবহার করেন। আর পাকিস্তান, যারা আমেরিকাকে সহযোগিতা করছিল, সেই পাকিস্তান বিএনপি এবং জামায়াতে এই দুটি দলকে সক্রিয় করে তোলেন। এই দুই সংগঠন ছাত্রদের সঙ্গে মিলে শান্তিপূর্ণ আন্দোলনকে হিংসাত্মক করে তোলে এবং এর কিছুদিনের মধ্যে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন সহিংসক হয়ে ওঠে এবং একরকমভাবে বলা যায় প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে। শেখ হাসিনাকে অপসারণ এবং সরকারকে অস্থিতিশীল করার আরও একটা উদ্দেশ্য ছিল। আমেরিকার লক্ষ্য ছিল যে দেশের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে নিয়ে আসা। এরপর সেনাবাহিনীকেও দুটি ভাগে বিভক্ত হতে দেখা গেছে, একটি ভারতপন্থী এবং অপরটি পাকিস্তানপন্থী। আমেরিকা এই বিভাজনের সুযোগ নিয়ে এই প্রতিবাদকে এতটা বড় করে তোলে যে শেখ হাসিনাকে তার পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে এবং সেই সেনাপ্রধানকে আমেরিকা কন্ট্রোল করবে। পাকিস্তানও তাদের গোয়েন্দা সংস্থা ISI এর মাধ্যমে বাংলাদেশে তারা তাদের আধিপত্য বিস্তারের সুযোগ পাবে। এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের নিয়ন্ত্রণে আছে। এর কতগুলো প্রমাণও আমরা দেখতে পাচ্ছি। প্রথমত, বাংলাদেশের সেনাপ্রধানের 3 থেকে 4 মিনিটের ভাষণে 10 বার ইনশাল্লাহ কথাটি ব্যবহার করা। দ্বিতীয়ত, হেফাজতে ইসলামের সুপ্রিম লিডার মামিনুল হককে এবং অন্যান্য জামাতি ইসলামের লিডারদেরকে নিয়ে তিনি প্রথম দিনই গণভবনে বৈঠক করেছেন। আর তৃতীয়ত, যে মানুষটা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করলো সেই মুজিবুর রহমানের মূর্তিকে বুলডোজার দিয়ে ভেঙে ধূলিসাৎ করে ফেলা। এই ঘটনা থেকে বুঝতে অসুবিধা হয় না যে বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণভাবে পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে এবং পাকিস্তান পুরোপুরিভাবে আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশ এবং মায়ানমারের কাছ থেকে জমি নিয়ে যদি নতুন খ্রিস্টান দেশটি আমেরিকা তৈরি করতে পারে তাহলে আমেরিকা এই অঞ্চলে একটি স্থায়ী ঘাঁটি পাবে, যা থেকে তারা ভারত ও চীনের উপর নজরদারি করতে পারবে এবং দক্ষিণ চীন সাগরের কার্যক্রমও তারা স্পষ্ট চোখে দেখতে পারবে এবং নিয়ন্ত্রণ করতে পারবে।
আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগাম নামক যে নতুন খ্রিস্টান দেশটা তৈরি করার চেষ্টা করছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই গত 40 বছর ধরে আমেরিকা গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমেরিকা যদি এই অঞ্চলে ঢুকে ভারতকে ভেঙে নতুন রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন দেখে, তাহলে আমেরিকার সেই স্বপ্ন কোনো দিনই সফল হবে না। আমেরিকার চক্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। এখন আমেরিকার পছন্দ মতো কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রীর পদে বসিয়ে কাঠপুতলির মতো আর কি কি করাতে পারে, এটাই এখন দেখার বাকি। বাংলাদেশের জনগণ যদি এই ষড়যন্ত্র এখনও না বুঝতে পারে, তাহলে আগামী দিনে তাদের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আশা করি বাংলাদেশের এই পরিস্থিতির পিছনে কার ষড়যন্ত্র সেটা খুব ভালো করে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।